আর ওদিকে ভোটে না হারার দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যে জোর করে বিজেপিকে জেতানো হয়েছে, কমিশনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিচ্ছেন। We will bounce back, we will fight this battle. But whatever this government of India's direct interference and to control the autocrat system, to finish the democratic system, the murder of brutal murder of democracy. এবং পদত্যাগ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করছেন না। কমিশনের বিরুদ্ধে জোর করে হারানোর অভিযোগ। রাজভবনে গিয়ে পদত্যাগ করতে হয়, কিন্তু পদত্যাগ করছেন না মমতা। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us, but morally I am telling you that we won the election. পদত্যাগ করছেন না মমতা, তো বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি জিতলেই নৈতিক, বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যে স্বীকার করে না, রাজনীতিতে তার কোনো জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প। ট্রাম্প যেমন হারার পরেও সরেননি, লোকজনকে রাস্তায় নামিয়ে ঝামেলা করার চেষ্টা করেছিল। ইলেকশন কমিশন কড়া না হলে মমতা ব্যানার্জি জনতাকে নামিয়ে জোর করে দখল করতেন। সেই জন্য প্রথমে আমরা ঘিরে নিয়েছি নবান্নকে, যাতে চুরি করতে না পারে, ফাইল চুরি সমস্ত কিছু বেরোবে, অনেককে ভেতরে যেতে হবে। পদত্যাগ না করলে সাংবিধানিক সংকট, সমস্যা নেই বলেই মত অবসরপ্রাপ্ত বিচারপতির। রাজ্যপালের প্লেজারে যেহেতু এই অফিসগুলো হোল্ড করেন মন্ত্রীরা, কাজেই সেক্ষেত্রে যদি ফর্মালি পদত্যাগপত্র না আসে, সেখানে কিন্তু রাজ্যপাল এই পুরো ঘটনাটা মাথায় রেখে রাজ্যপাল এই মন্ত্রিসভাটাকে ভেঙে দিয়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ব্যবস্থা করতে পারেন এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করতে পারেন এই 2-3 দিনের জন্য, অথবা ক্ষমতাটা নিজের হাতে নিয়ে এই 2-3 দিন প্রশাসন চালাতে পারেন। এটাই নিয়ম। এখানে কোনো সংকট আসবে বলে আমার মনে হয় না। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের মতে বিধানসভার মেয়াদ শেষে রাষ্ট্রপতি শাসন, নয়া সরকারের শপথে বাধা থাকবে না। একজন নির্বাচনে হেরে বলছেন আমি রিজাইন করব না, মানে এর তো বাচ্চা মেয়েরা করে যে খেলতে বসে তারপরে হেরে গেলে বলে খেলবো না। খুব সোজা পথ আছে। 8 তারিখে তো বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ শেষ হয়ে যাবার পরে তো উনি মুখ্যমন্ত্রী থাকতেই পারবেন না, তখন আপনা আপনি প্রেসিডেন্সিয়াল হয়ে যাবে। বীরভূমের আদি বিজেপি নেতা দুধ কুমার মণ্ডল এই প্রথম বিধানসভায় লড়লেন এবং পদ্ম ফোটালেন ময়ূরেশ্বরে। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় জোটবদ্ধভাবে বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। বীরভূমের দুধ কুমার মণ্ডল প্রথমবার জিতলেন বিধানসভা ভোটে। ময়ূরেশ্বর থেকে 21,002 ভোটে জয়ী বিজেপির দুধ কুমার মণ্ডল। বীরভূমে দাপুটে নেতা তৃণমূলের অনুব্রত মণ্ডল এখন ফিকে হয়ে গেছে, আর কোনো দাওয়াই পশ্চিমবাংলায় কাজ করেনি। যে গণতন্ত্রকে তৃণমূল শেষ করেছিল, সেই গণতন্ত্রকে বাঁচাতে বাংলায় বিজেপির সঙ্গে সঙ্গ দিয়ে পশ্চিমবাংলার সরকারের পরিবর্তন এনেছে। এই সরকার বাংলার মানুষের অনেক উন্নয়ন এবং অনেক দুঃখের নিরসন ঘটাবে। বীরভূমের ময়ূরেশ্বরের ব্রাহ্মণ বহরা এখানকার বাসিন্দা দুধ কুমার মণ্ডল জেলার পুরনো বিজেপি নেতা। একসময় যখন বীরভূম জুড়ে তৃণমূলের অনুব্রত মণ্ডলের দাপট, তখন পাল্টা গলা ফাটাতেন তৎকালীন বিজেপির জেলা সভাপতি দুধ কুমার মণ্ডল। পশ্চিমবঙ্গে তখন বিজেপির প্রায় নামগন্ধ নেই।
তখন এই দুধকুমার মণ্ডল বিজেপির টিকিটে ভোটে জিতেছেন। সালটা 1988, আজ থেকে 38 বছর আগে। বামেদের তখন রমরমা। সেই সময় বীরভূমের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে প্রথমবার বিজেপির টিকিটে জেতেন দুধকুমার মণ্ডল। 1993 থেকে 1998 ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান। 1998 থেকে ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে বিজেপির সদস্য। 2008 থেকে 2013 পর্যন্ত ফের ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দুধকুমার মণ্ডল। 2012 থেকে বীরভূমে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব সামলান। 2015 সালে জেলা সভাপতি পদ থেকে ইস্তফা দেন দুধকুমার মণ্ডল। তারপর আর সেভাবে ময়দানে নামতে দেখা যেত না দুধকুমারকে, তবে ভোটে লড়েন। 2016 বিধানসভা ভোটে রামপুরহাটের বিজেপি প্রার্থী ছিলেন দুধকুমার মণ্ডল। তৃণমূলের কাছে হেরে যান। 2019 সালে বীরভূম লোকসভা আসনেও হেরে যান দুধকুমার, কিন্তু পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন দুধকুমার। 2018 এবং 2023 সালে ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত থেকে বিজেপির টিকিটে জেতেন। এই দুধকুমার মণ্ডল এবার ফেরেন বিধানসভা ভোটের লড়াইয়ে। ময়ূরেশ্বর থেকে তাকে প্রার্থী করে বিজেপি, সেখানে তিনি এবার পদ্ম ফোটালেন। ময়ূরেশ্বর থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। সরাসরি ভবানীপুর। গতকালই ভবানীপুর বিধানসভা থেকে জিতেছেন শুভেন্দু অধিকারী। আজ গেলেন এলাকায়, তার বিধানসভা এলাকায়, সেখানে তিনি অভিবাদন গ্রহণ করছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, হাত নেড়ে সবার সঙ্গে নতুন করে জনসংযোগ। গতকালই তিনি সার্টিফিকেট পেয়েছেন যে তিনি জিতেছেন এই বিধানসভা থেকে। সুস্মিতা আছেন আমার সঙ্গে। সুস্মিতা, একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটায় দেখা যাচ্ছে তিনি বহুতলগুলোর দিকে তাকিয়ে হাত নাড়ছেন। বহুতলের সেই ছবিটা একবার দেখা জরুরি, বোঝার চেষ্টা করবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, আমরা যে ছবি দেখছি তাতে দেখছি শুভেন্দু অধিকারী বহুতলের সবার থেকে অভিবাদন গ্রহণ করছেন। যেদিকে ছবিটা আমরা দেখতে পাচ্ছি না, যে জানলায় ব্যালকনিতে মানুষের ভিড়, সেটা একটু তোমার থেকে জানতে চাই। সুস্মিতা, শোনা যাচ্ছে? হ্যাঁ, সুস্মিতা, আমরা দেখতে পাচ্ছি যে তার বিধানসভা আসন ভবানীপুর, গতকালই যেখান থেকে তিনি জিতেছেন, শুভেন্দু অধিকারী সেখানে যাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন। যে বিল্ডিংগুলোয় মানুষ রয়েছেন সেই বিল্ডিংয়ের জানলা ব্যালকনি থেকে মানুষের তাদের সঙ্গে হাত নাড়ছেন আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে। আমি তোমার থেকে একটু জানতে চাইবো যে দুপাশের বাড়িগুলোর জানলা ব্যালকনি সেখানকার অবস্থা কি? দেখো, যে কোনো রাজনৈতিক দল জিতলে তার কর্মী সমর্থকরা উচ্ছ্বসিত হবেন, সেটাই স্বাভাবিক। কর্মী সমর্থকরা আবেগে আপ্লুত হবেন, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে চক্রবাড়িয়া রোড বিজেপির অফিস, অর্থাৎ ভবানীপুরে বিজেপি অফিস, সেই অফিসে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী দিচ্ছেন এবং এতটাই মানুষের ভিড়, মানুষের ঢল, যে চক্রবাড়িয়া রোড থেকে বেশ কিছুটা ঢুকে হেঁটে আসতে হলো শুভেন্দু অধিকারীকে। এবং দুধারে যে সমস্ত বহুতলগুলি রয়েছে, বিল্ডিং রয়েছে, বিভিন্ন কমপ্লেক্স রয়েছে, অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে সাধারণ মানুষ কেউ ব্যালকনি থেকে, কেউ জানালায় দাঁড়িয়ে যেভাবে হাত নাড়ছেন, যেভাবে সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাচ্ছেন, তাতে ভাবে কোথাও কি স্পষ্ট যে কথা শুভেন্দু অধিকারী বারবার গতকাল বলেছেন যে শুভেন্দু অধিকারী মানুষের ভোটে জয়লাভ করেছেন। শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের ভোটে ভবানীপুর কেন্দ্রে এই বিরাট মাঝি নিয়েছেন। গোটা রাজ্যের যে ছবি এই মুহূর্তে চক্রবেড়ি এবং বিজেপি দপ্তরে কর্মী সমর্থক তারা উচ্ছ্বসিত, হাতে বিজেপির দলীয় ঝান্ডা, তারা হাতে যে জাতীয় পতাকা, সেই পতাকা সবটা নিয়ে তারা আবির খেলায় মেতেছে। এবং তার সঙ্গে উল্লেখযোগ্য বিষয়, এবারে রাজনীতিতে অন্তত ডিজে বক্স বাজছে এই মুহূর্তে চক্রবেড়িয়া রোড বিজেপির অফিসে, ভবানীপুরে বিজেপির অফিসে। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ঢুকছেন। কর্মী সমর্থকরা কেউ মালা পরিয়ে, কেউ ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, সংবর্ধনা দেখাচ্ছেন এবং অবশ্যই সেখানে ডিজে বক্স বাজিয়ে শুভেন্দু অধিকারী তাকে অভিবাদন জানানো হচ্ছে, তাকে সংবর্ধনা জানানো হচ্ছে। একদিকে যেমন বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর
যে দুপাশের বহুতল, দুপাশের বিল্ডিং, দুপাশের কমপ্লেক্স, সেখান থেকে মানুষ যেমন নিচে নেমে এসেছে, তার সঙ্গে যেভাবে তারা কেউ ব্যালকনি দিয়ে, কেউ জানালা দিয়ে, কেউ ছাদে দাঁড়িয়ে যেভাবে শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য এবং হাত মেরে তাকে এবারও জানাচ্ছে সম্বর্ধনা জানাচ্ছেন, এবং অবশ্যই কোথাও কি ধন্যবাদ জ্ঞাপন, এবং শুভেন্দু অধিকারীর তরফ থেকে সেই পাল্টা ধন্যবাদ জ্ঞাপন, পাল্টা তাদের কাছে কৃতজ্ঞতা বোধ হাত নমস্কার করে সেটাও শুভেন্দু অধিকারী নিজেই জানাচ্ছেন। এবং ছবিটা এই মুহূর্তে খুব স্পষ্ট, শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়ার বিজেপি অফিসের ভিতরে ঢুকছেন, প্রবেশ করছেন, এবং সেখানে কর্মী সমর্থকদের জলোচ্ছ্বাস, কর্মী সমর্থকদের উন্মাদনা, সেটা বাদ দেওয়া ব্যাপার দিয়ে, এবং তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী তিনি চক্রবেড়িয়া রোডে যেভাবে আবির উঠছে, কোথাও গিয়ে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি তিনি যেমন বলেছিলেন যে হোলির রং খেলা হবে মেয়ের, চৌঠা মেয়ের পর, সেই ছবি আমরা গতকাল দেখেছি। চৌঠা মেয়ের পর যেভাবে আবির খেলা, হোলির আবির খেলা চলেছে, আজও চক্রবেড়িয়া রোড বিজেপি দপ্তরে তার অন্যতা ছবি কিছু নয়। শুভেন্দু অধিকারী পরে গেরুয়া আবিরে এই মুহূর্তে তার কিন্তু হোলির দলের ভাবমূর্তি, দলের ছবি কোথাও গিয়ে ধরা পড়ছে। ধন্যবাদ।